নমস্কার, আমি আপনাদের অপু। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অসংখ্য সুস্বাগতম, অভিনন্দন, ভালোবাসা রইল। আমার বলা কবিতা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের মনের দোরগোড়ায় যদি একটুখানিও আঁচড় কাটতে পারে, তাহলে নিজেকে খুব ধন্য মনে করব। আমি সামান্য একজন গৃহবধূ, অত ভালো লেখা, অত ভালো বুনন আমার নয়, তবু চেষ্টা করি নিজের পরিচয় তৈরি করার। এই প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে ইউটিউব, তার জন্য ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আবার আমার লেখনী শুরু করেছি। লেখা আমার খুব অনেক দিনেরই ইচ্ছা। আমি বোম্বে থাকি এবং এখান থেকেই আমি ইউটিউবে কবিতা পাঠ করি। আপনাদের মনে যদি একটুখানিও ঠাঁই মেলে, নিজেকে ধন্য মনে করব। বেশি কথা না বাড়িয়ে, সবাইকে ভালোবাসা দিয়ে, যথাযোগ্য সবাইকে সম্মান দিয়ে আমি আমার আজকের লেখনী শুরু করছি। আজকের লেখনীর নাম ব্যবধান। কলেজ স্ট্রিটের সেদিন বই কিনতে গেছিলাম। আমি একজন সাধারণ গৃহবধূ। বই কিনতে কিনতে অনেক বেলা হয়ে গেল। বিকেল প্রায় গড়িয়ে এলো। ঘরে আমার একমাত্র কন্যা সন্তান আর শ্বশুর শাশুড়ি। আমার স্বামী বাইরে থাকেন। বছরে 2-1বার ঘর আসেন, তিনি বাইরে কাজ করেন। এইভাবে আমার সংসার চলে যায়। বই কিনতে আমি কলেজ স্ট্রিটে আসি, কারণ এখানে বইয়ের বুননগুলো খুব ভালো হয়। আমি থাকি লিলুয়ায়। আমার নাম অনামিকা। যথারীতি কলেজ স্ট্রিটে বই কিনে ঘরের দিকে পা বাড়াচ্ছি, হঠাৎ সাইড দিয়ে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। ডাকলো, অনু, কোথায় যাচ্ছিস? অনু নামটা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। এটা তো আমার কলেজের নাম, এটা আমায় কলেজে ডাকা হতো অনু বলে। আজ বহু বছর হয়ে গেছে কলেজ ছেড়ে দিয়েছি, সংসার জীবনে প্রবেশ করেছি। আমি সাধারণ একজন গৃহবধূ। তো অনু নামটা ডাকটা শুনে আমি একটু ঘাটটা ঘুরিয়ে দেখলাম, সেই ট্যাক্সি থেকে সানগ্লাস পরিহিত একজন মুখ বাড়ালো, একজন মহিলা। খানিকটা চিনতে না পারলেও সানগ্লাসটা নামাতে চিনতে পারলাম। আরে, এ তো সুস্মিতা। কিরে, কেমন আছিস? আয় আয়, তাড়াতাড়ি উঠে আয়। আমি তো হাওড়া যাব। আরে, আমিও হাওড়া যাব, উঠে আয় না তাড়াতাড়ি। উঠে গেলাম আমি, কোনো কথা না ভেবে। বন্ধু, অনেক দিন পর দেখা হয়েছে, সেই আনন্দে উঠে গেলাম। রাস্তায় যেতে যেতে যানজট, পিক প্যাক আওয়াজ গাড়ির, আর প্রচণ্ড ঝড়ে বৃষ্টি। তারপরে বাইরে ট্যাক্সিতে যেতে যেতে কথা বলছি, কেমন আছিস? ও বলল, ভালো আছি। তুই? আমিও বললাম, খুব ভালো আছি। ও আমায় বলল, কি করছিস এখন? আমি কিছু করি না রে, সাধারণ গৃহবধূ। ও অবাক হয়ে গেল। কেন, কলেজ লাইফে তোর এত প্যাশন ছিল, তুই ড্যান্স ভালোবাসতিস, লিখতিস, পড়াশোনা আরও করতিস, আর এখন একদম সাদামাটা জীবন। আমি বললাম, আমাদের মধ্যবিত্ত ঘরে এটাই কাম্য নয় কি? কেন, ভালোই তো আছি, সুখে আছি। ও বলল, স্বামী কী করে? আমি বললাম, আমার স্বামী বাইরে কাজ করে, রেলে খাবারের ক্যান্টিনে কাজ করে। বলল, ও। বললাম, তোর স্বামী কী করে, কেমন আছে ঘরের লোক, বেবি নিয়েছিস? ও আমায় বলল, বেবি? এত তাড়াতাড়ি কে বেবি নেয়? আর আমার বিয়ে হয়েছে মাত্র 3 বছর হয়েছে। আমার স্বামী ডাক্তার, কার্ডিওলজিস্ট। এই তো শ্রীরামপুরেই আছি। আমি বললাম, বাহ, ভালো তো। হ্যাঁ, ঈশ্বরের কৃপায় আমার কোনো অসুবিধা নেই। ঘরে চাকর বাকর, দাস দাসী সব আছে, কিছু না বলার আগেও সব কিছু পেয়ে যাই। আর এক কথা, কিটি পাটি করেই আমার দিন চলে যাচ্ছে। আয় না একদিন আমার বাড়ি। আমি বললাম, যাবো। আসলে ঘরের কাজকর্ম করতে করতে, বাবা মাকে দেখতে দেখতে সময় চলে যায়। তারপর ও বলল, সামনের বুধবার আমার বিবাহবার্ষিকী, আসিস, বড় পার্টি দিচ্ছি, এনে কার্ডটা রাখ, আসবি কিন্তু। আমি বললাম, কথা দিতে পারছি না, আগে ফোন করে তাকে জিজ্ঞাসা করি, তিনি যদি বলেন অবশ্যই আমি যাব, বাড়ির অনুমতি না নিয়ে তো যেতে পারি না।
ও খানিকটা অবাক হয়ে বলল, এখনকার যুগের মেয়ে হয়ে, মডার্ন হয়ে তুই ঘরের অনুমতি নিস? এটা কি বাধ্যবাধকতা? তুই তাহলে স্বাধীন হলি কবে? আমি হেসে বললাম, ভালোবাসাতেও স্বাধীনতা পাওয়া যায়, দায়িত্ববোধে স্বাধীনতা পাওয়া যায়, কর্তব্যবোধে স্বাধীনতা পাওয়া যায়, আর সব থেকে বড় সংসার করতে লাগে বিশ্বাস, সে বিশ্বাসে স্বাধীনতা পাওয়া যায়। আর কথা না বাড়িয়ে ও খানিকটা চুপ হয়ে গেল। ভালো আছিস তুই তাহলে? আমি বললাম, হ্যাঁ, খুব সুখে আছি, আমার একটি মাত্র মেয়েকে নিয়ে আমি খুব সুখে আছি। আস্তে আস্তে হাওড়ায় ট্যাক্সি এসে দাঁড়ালো। আমরা যে যার গন্তব্যস্থলে চলে গেলাম। আসার সময় বাবা একটা কার্ড দিল। যথারীতি রাত্রে আমি আমার স্বামীকে ফোন করে বললাম, উনি রাজি হলেন, যাও তাড়াতাড়ি চলে আসবে। দিন চলে এলো, শ্রীরামপুরে গেলাম, নেমে খানিকটাই ওদের বাড়ি। গিয়ে আভিজাত্য দেখে আমি পুরোপুরি অবাক। আমার মেয়েকে আমি সঙ্গে নিয়ে গেছিলাম, বাবা মাকে বলেছিলাম, বাবা মা বললেন আমি যাব না, তুমি যাও বৌমা, ঘুরে এসো। আমি দেখে অবাক হয়ে গেলাম বাড়ির আভিজাত্য, সত্যি অনেক বড় লোক, চাকর বাকর দাস দাসী কোনো অভাব নেই। বাইরে থেকে এক দারোয়ান এসে বলল, মাঝি কিসকো চাইয়ে? শ্রীরামপুরে হিন্দি কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম, বুঝতে পারলাম উনি অন্য জাত। আমি নাম বললাম, সঙ্গে সঙ্গে ফোন করলেন। ফোন করে আমার বান্ধবী সুস্মিতা এলো, আমাকে নিয়ে গেল, আয় ভেতরে আয়। ভেতরে এলাহি ব্যাপার, অনেক বুফে হয়েছে, স্টল হয়েছে, খাবার বিভিন্ন রকমের, অনেক সাজসজ্জা। নিজেকে একটু বেমানান মনে হচ্ছিল। বললাম, কলেজে আর কারোর সাথে পরিচয় হয়নি, কথা হয় না? হয়, তারা সব অন্য জায়গায় রে, তোকে পেলাম তাই নিমন্ত্রণ করলাম। আমার স্বামীও খুব খুশি হয়েছে, তবে তার আসতে একটু দেরি হবে, তোর কিছু খাওয়ার থাকলে তুই খেয়ে নে। আমি বললাম ঠিক আছে। আমার মেয়েও ঘুরে ঘুরে দেখছিল, খেলো, এবং খানিকক্ষণ পরে এসে বললো, দেখ এটা কেমন হয়েছে। হাতে একটা দেখলাম গয়নার সেট। খুললো যখন, তখন দেখি ঝলমলে হিরে। আমি যে, বাহ, ভালো তো রে, হিরের গয়না দিচ্ছে। হ্যাঁ, বিবাহবার্ষিকী বলে কথা দেবে না, এখানে একটু পরেই আসবে। তারপর ওর স্বামী এলো এবং যথারীতি ওকে হিরের নেকলেস পরে দিল সবার সামনে, খুব গৌরবিনী। আমারও দেখে ভালো লাগলো। আমি সাধারণ একটা কাঞ্জিবরম পরে গেছিলাম, মাথায় একটু ফুল, আর আমার মেয়েকে একটা সাধারণ ফ্রক পরে নিয়ে গেছিলাম। আমার যেমন আভিজাত্য, আমি তার মধ্যেই খুশি থাকতে পছন্দ করি। আমি মনে মনে ভাবছি কত ভাগ্যবতী, এত ভালো স্বামী, এত ভালো সব কিছু, কোনো অভাব রাখেনি, সত্যিকারেরই। একটু একটু মনে মনে চিলাশোনা হচ্ছিল ঠিকই, কিন্তু পরবর্তী ঘটনা আমার চোখ খুলে দিল। খানিকক্ষণ পরে দেখি ওদের মধ্যে কিছু কথা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। হতে হতে হঠাৎ করে একটা গালের ছপাটে চড় মারল সুস্মিতার স্বামী সুস্মিতাকে। আমি অবাক হয়ে গেলাম। চারিদিকে থমথমে পরিবেশ। ও কিছু বলল না, ছলছল চোখে তাকিয়ে রইল তারপরের দিকে। আমি বুঝতে পারলাম ব্যাপারটাকে মানিয়ে নেওয়া দরকার। কাছে গেলাম, সুস্মিতা ছাড় না, যা হয়েছে, এখন গেস্ট আছে, তাদের সামনে এরকম না করলেই হয়। আর আপনাকেও বলছি, আপনি উপযাজক ভাবতে পারেন বা থার্ড পার্সন ভাবতে পারেন আমাকে, বাদ দিন না, একটু সবাই এখানে দাঁড়িয়ে আছে, পাবলিক প্লেস, সব একটু শান্ত হয়ে যান। জানি না আমার কথাটা কাজে দিল কি দিল না, ওরা চুপ করে গেল এবং যথারীতি আবার কোলাহল, কথাবার্তা সবই হলো। দিন শেষে আমার ঘরে আসার টাইম হয়ে যাচ্ছিল, মানে সময় তো হাতে নিয়ে গেছি। ঘরে বৃদ্ধ বাবা মা আছেন, তাদের খাবার দেওয়া, সব কিছু করতে হবে। রান্না যদিও করে এসেছি, কিন্তু নিজে হাতে না খেলে আমার শান্তি নেই। এটাই হয়তো মধ্যবিত্ত পরিবারের পরিচয় হয়। আমি যথারীতি গেলাম তার কাছে। আমি গিয়ে হাসি, ও চুপ করে বসে আছে মাথা নিচু করে। গায়ে তখনও 5টা আঙুলের দাগ ভালো মতোই বসে গেছে। আমাকে হেসে বলল, কিরে, বলছিলি না আমি খুব সুখী? আমিও তোকে বলছিলাম সুখী। তার থেকে সুখী তুই আছিস জানিস। হতে পারে মধ্যবিত্ত ঘরে, এই যে ভালোবাসায় টেনে রেখেছিস সবাইকে, স্বামী তোর খোঁজ নেয়, যাই হোক একটা টিপের পাতা তো দিনের শেষে পাস তুই, বছরের শেষে তোর সাথে সময় কাটায়।
আমি সবই পেয়েছি জানিস, পয়সা, টাকা, কড়ি, যা চাওয়ার নয় তাই পেয়েছি, শুধু স্বামীটাকেই পাইনি। আমি থ হয়ে গেলাম। আমি বললাম, কেন রে, তোর তো সবই আছে, তুই হেসে ফেলে বলাস, তোর কোনো অভাব নেই। তাহলে বললো, ভালোবাসাটা এত দরকার রে জীবনে চলতে গেলে। ও টাকা দিয়ে সার হয়ে যায়, ক্রেডিট কার্ড দিয়ে সার হয়ে যায়। আমিও মা হতে চাই রে, কিন্তু লোকের সামনে স্বামীর দোষ দেব কী করে? তাই বলে আমি চাই না মা হতে, কিন্তু বিশ্বাস কর আমারও খুব ইচ্ছা হয় ছোটো ছোটো দুটো হাত আমাকে মা মা বলে ডাকুক। আজকে চটটা কেন খেলাম জানিস? শ্বশুরবাড়িতে সবাই জানে দোষ আমার, কিন্তু রিপোর্টে বেরিয়েছে দোষ আমার স্বামী। আজকে এত বিবাহবার্ষিকীর দিনেও আমার শাশুড়ি মামাই বললেন, বাজা বউ ঘরে থাকার চেয়ে আরেকটা বিয়ে কর। সত্যিটা কেউ জানলো না, আজ তাই বলে ফেলেছিলাম বলে চটটা খেলাম আমি। এরকম করেই হয়তো আমায় চলতে হবে, তুই কিছু মনে করিস না। আমি ওকে বললাম, সব ঠিক হয়ে যাবে, কিছু মনে করিস না, ভালো থাকিস। আমি যাই, আজকে ফোন করবি আমাকে, হ্যাঁ? ভগ্ন হৃদয়ে ঘরে এলাম মেয়েকে নিয়ে। মেয়ে আসার পথে জিজ্ঞাসা করলো, মাম্মা কি হয়েছিল, আন্টিটাকে আঙ্কেল মারলো কেন? আমি বললাম, বড়দের ব্যাপারে থাকতে নেই মা, ও কিছু নয়, ওনারা যুদ্ধ খেলছিল। ঘরে এসে আমার স্বামীকে সেই ফোন লাগালাম। আমাকে বললো, কেমন হলো গো, গেছলে তো, বিশাল বড় আয়োজন হয়েছে নিশ্চয়ই। খানিকক্ষণ বলেও পাশে ফোন থেকে স্বামী চুপ করে আছে। আমি বললাম, কি হলো চুপ করে আছো? না তোমায় কিছু দিতে পারি না, না সোনার জিনিস, না কিছু। আমি বললাম, তুমি আমায় যেটা দিয়েছো সেটা অনেক বড় পাওনা। হাজার আভিজাত্যর মধ্যে আর গরিবের মধ্যে যে ব্যবধানটা থাকে না, থাকাটা দরকার। তবেই তো ভালোবাসার পরিচয় পাওয়া যায়, ভালোবাসার গন্ধ পাওয়া যায়। ওর কাছে সব আছে জানো, কিন্তু তোমার মতো দায়িত্ববান স্বামী নেই, তোমার মতো ভালোবাসায় বেঁধে রাখার স্বামী নেই। অসুস্থ হয়ে পড়লে এক ছুটে কল দিলে তুমি চলে আসো, সারা রাত ধরে মাথায় জলপটি দেয়া, সেবা করার মতো তার বন্ধু নেই। সবই আছে, খেতে বসে কেউ ওকে বলে না কতটা খাওয়া হলো, ঠিক করে খাও, শরীর খারাপ হলে তো মা আমাদেরকে কে দেখবে। আমি আমার সংসার নিয়ে সত্যি সুখে আছি, তোমাকে নিয়ে সুখে আছি। ওপাশ থেকে ফোনে তখন বুঝতে পারছি গলা ভারী হয়ে আসছে তার। ফোন দিয়ে পাশ থেকে বলল, সত্যি আমরা গরিব হতে পারি বলো, আমাদের ভালোবাসার কম নেই। আসলে কি জানেন তো, একটা সময়, একটা ব্যবধান এমনই হয় না জীবনে, আমাদের গরিব ধনী সবাইকে এক করে দেয় একটা জায়গাতে এসে, ভালোবাসা। একটা ভালোবাসা পারে একটা স্বামী স্ত্রীকে একসাথে করে রাখতে, একটা ভালোবাসা পারে স্বামী স্ত্রীকে অবহেলা দিতে। স্বামী স্ত্রীকে বুঝুক, স্ত্রী স্বামীকে বুঝুক, এটাই সবাই চায়। তাহলেই ব্যবধানটা হয় না, অর্থের আভিজাত্যে ভালোবাসাটা কমে যায়, আর গরিবদের মধ্যে ভালোবাসাটা বেড়েই যায়। নমস্কার।